আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশজুড়ে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি। দোসরা মের পর সারা দেশে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। খুলল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখে না। মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের মদদে ব্যাংক ডাকাত দুর্নীতিবাজরা দাপিয়ে বেড়াচ্ছে, অভিযোগ বিএনপির। এবং চুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তাপপ্রবাহের কারণে দেশজুড়ে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও একেবারে কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে দোসরা মের পর সারা দেশে স্বল্প পরিসরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। সূর্যের এই প্রখরতাই জানান দিচ্ছে কতটা তেজ ছড়াচ্ছে মাঝ বৈশাখের এই রোদ। কোটি কোটি মাইল দূরে থেকে পৃথিবীতে সূর্যতার আলোকরশ্মি ছড়ালেও প্রাণীকুল জ্বলছে তীব্র তাপে, যাতে অতিষ্ঠ জনজীবন। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে ঘন মেঘ করে ঝড়ের সাথে বৃষ্টি ঝরলেও এবার একেবারে উল্টো চরিত্র প্রকৃতির। তীব্র রোদ আর গরমে যেন কোথাও মিলছে না একটু স্বস্তি। আর এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোর। তারপরেও জীবিকার তাগিদে গা জ্বালা রোদে পড়েই দিনভর থাকতে হচ্ছে রাস্তায়। গরম তো হেভি গরম, এরপর কষ্ট কাজ করা লাগে। গরিব মানুষ, বউ পোলাবান আছে, পুঁজি কামাই না করে চলুন, ঘর ভাড়া খাওন, বাচ্চা করে পড়ালেখা লাগে, খাওয়া লাগে, ঘর ভাড়া দিলে। আমরা তো ঢাকা শহর বাড়ি নাই, বাড়িতে সব পাবলিকের। আমরা তো কাজ ছাড়া খামু কেমনে? আমরা তো দোকানদারি করি, ব্যবসা করি, আমরা তো অনুভূতি পাইতেছি না, কিন্তু রাস্তায় বাইরে হইলে আমাদের সমস্যা হয়। এদিকে চলমান তাপপ্রবাহ আরো ৩ দিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। তবে দোসরা মের পর কালবৈশাখী ঝড়ের সাথে হালকা বৃষ্টির আভাস দেন তিনি। এল নিনো কিন্তু এখন পর্যন্ত এটা সক্রিয় অবস্থায় আছে, তো সামনের মাসে হয়তো এটা নিউট্রালের দিকে যাবে। এবং এল নিনো সক্রিয় থাকার জন্যই বৃষ্টিপাত এ অঞ্চলে কম হচ্ছে। এখন যে অবস্থাটা আছে, আগামী ৭২ ঘন্টা এটা অব্যাহত থাকবে। ৭২ ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে। এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টি। বাতাসে অধিক মাত্রায় জলীয় বাষ্প থাকায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। তাই যথাসম্ভব শীতল স্থানে অবস্থান করার নির্দেশনাও দেন এই আবহাওয়াবিদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। চলমান তাপপ্রবাহের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে বেশিরভাগ শিক্ষার্থী এবং অভিভাবক। তারা বলছেন, স্কুল কলেজ দীর্ঘদিন বন্ধ থাকলে লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে, বাড়ছে ডিভাইস আসক্তি। তাপদাহের মধ্যে সন্তানদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও করছেন কেউ কেউ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সকালের শিফটে সব ক্লাসের কার্যক্রম শেষ করার দাবি জানান তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ক্লাসরুম। স্কুল খোলা নিয়ে জানতে চাওয়া হয় শিক্ষার্থীদের মতামত। এখন তো প্রচন্ড গরম, স্কুলে আসতে চেয়েছে বলে এসেছো নাকি জোর করে আনা হয়েছে, কোনটা? একটু হাত তোলো দেখি। তাদের অনেকেই জানায় স্কুল খোলা আর বন্ধের সময় বাসায় লেখাপড়ার পার্থক্য। বাসায় যখন থাকো বেশিরভাগ সময়টা কিভাবে কাটাও? ওই যে মোবাইল দেখে। তখন তো ফ্রেন্ডদের সাথে স্টাডি প্লাস ফ্রেন্ড। স্কুলে যেরকম ম্যামরা গার্ড দিয়ে পড়াশোনা করায় ওরকম বাসায় আসলে হয় না এখন নতুন কারিকুলামের জন্য। শনিবার খোলা রাখলে একদিকে সুবিধা আছে আর একদিকে অসুবিধাও আছে। কারণ আমরা যদি ছাত্র এবং শিক্ষক যদি সপ্তাহে 2 দিন বন্ধ পায়, তাহলে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে। সকালের শিফটের শিক্ষার্থীদের গরমে ভোগান্তি কিছুটা কম হলেও কষ্টটা বেশি দুপুরের শিফটের শিক্ষার্থীদের। অনেক স্কুলে টিনশেড ক্লাসরুমে
গাদাগাদি করে বসে বাড়ছে অস্বস্তি। আর সরকার একটু টাকা খরচ করে এসি লাগান লাগতো। আমাদের এই টিন শেডের কারণে টিন গরম হইতেছে, যার কারণে ক্লাসরুম আরো উত্তপ্ত হইতেছে। মর্নিং শিফটে যারা তারা একটু শান্তিতে আছে, তার কারণ সকালে একটু কম ঠান্ডা থাকে, কিন্তু ডে শিফটে একটু বেশি গরম পড়ে যায়। কয়েকদিন পরে পরীক্ষা শুরু হবে, সাজেশন দিব অনেক, এর জন্য আশা লাগে। স্কুল না খুললে তো মনে করেন পোলাপানে পড়ালেখা নষ্ট হইতেছে, কারণ সামনে তো পরীক্ষা। যদি বাসায় থাকে মোবাইলটার প্রতি ঝুঁকি থাকে বেশি, লেখাপড়া অতটাই করে না। যে বাচ্চা তো অসুস্থ হয়ে গেলে তারপর আমি নিজে অসুস্থ হয়ে যাইতে পারি, এইরকম অবস্থা। যে অবস্থা মানে আসতে হয়, আর তো রাস্তায় যে জ্যাম। খুলেছে প্রাইমারি স্কুলও, লেখাপড়ার পাশাপাশি শিশুদের দিকে বাড়তি মনোযোগ দিতে হচ্ছে গরমের কারণে। রাখা হয়েছে খাবার, পানি, স্যালাইনের ব্যবস্থা। লং টাইম বন্ধ থাকলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে সাধারণত, কিন্তু আসলে আমাদের তো সার্বিক দিকটা বিবেচনা করতে হবে। আগে ছিল আমাদের 2:30 পর্যন্ত, হ্যাঁ, আর এখন 8টা থেকে 11:30 পর্যন্ত করা হয়েছে। স্কুল থেকে যাতায়াতের পথেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা যাই থাক না কেন, সিলেবাস শেষ করতে কোচিং কিংবা প্রাইভেট পড়তে হয় বেশিরভাগ শিক্ষার্থীকে। অনেক স্কুল কলেজ শুধুমাত্র পরীক্ষা নিয়েই দায় সারে, তাই ক্লাসরুমে পড়ার মান বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বৃষ্টির অভাবে ঝিনাইদহে পানির স্তর 30 থেকে 35 ফুট নিচে নেমে গেছে। এর ফলে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ, দেখা দিয়েছে খাবার পানির সংকট। পানির অভাবে ব্যাহত হচ্ছে পাট, ধান সহ অন্যান্য ফসলের চাষাবাদ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বৈশাখের তাপদাহে ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলের মাঠ, নষ্ট হচ্ছে বোরো ধান সহ ফসলের ক্ষেত। বৃষ্টির অভাবে পানির স্তর নেমে যাওয়াতেই পানি উঠছে না শ্যালো মেশিন, পাম্প ও নলকূপে। সেচ পাম্পগুলো 8 থেকে 10 ফিট গর্ত করে নিচে নামিয়েও মিলছে না পানি। ফসল হানির দুশ্চিন্তায় উদ্বিগ্ন চাষিরা। খরার জন্য ধান সব মরে যাচ্ছে, শুকায় যাচ্ছে, ফুলা ধান, ফুলামুখী সব শুকায় যাচ্ছে। সেচ দেব, মোটরে পানি উঠতেছে না। মাঠে এরকম অবস্থা, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে যা গেছে আরো যেটুকু আছে এটুকু চলে যাবে। শুধু ফসলই নয়, পানির অভাবে বিপর্যস্ত জনজীবন। সংকট দেখা দিয়েছে খাওয়ার পানিরও। ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। মানে আমাদের গোসল করতে সমস্যা হয়, তারপরে খাবার দাবার করতে সমস্যা হয়, মানে সবকিছুতেই তো পানি ব্যবহার করতে হয়, কিন্তু এই পানি তো পাওয়া যাচ্ছে না। পানির সমস্যার জন্য গরু, বাছুর, ছাগল, ভেড়া, মানুষজন পানি খাতেই পাইতেছে না। দূরিতে পানি নিয়ে এসে খাচ্ছি, তাও তো পানির থুলি গরম হয়ে যাচ্ছে, কষ্টে আছি খুব। পানি সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্য প্রকৌশলী জানান, পানির স্তর 35 থেকে 40 ফিট নিচে নেমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। সাধারণত 22 থেকে 24 ফিট নিচে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠা সম্ভব নয়, এমনকি সেচ প্রকল্প, বাসাবাড়ি মোটর থেকেও পানি উঠানো সম্ভব নয়। ঝিনাইদহ জেলায় 6 জেলাতে এই সমস্যা দেখা দিয়ে গেছে। তার মধ্যে শোলক উপজেলায় সমস্যাটা প্রকট রূপ ধারণ করেছে। প্রচন্ড তাপদাহের কারণেই পানির সংকট, তবে বৃষ্টি হলেই সংকট কেটে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যানের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ ছিল না। জাতীয় পার্টি কেন নির্বাচন করছে তা ওই দলকে পরিষ্কার করতে হবে। শেখ হাসিনা দেশে ফিরে ষড়যন্ত্র বন্ধ করে রাজনীতিতে উন্নয়ন ও অগ্রগতির ধারার সূচনা করেছেন জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে তারা
শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না। বর্তমান সরকারের মদদে ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারাবন্দী দলের দুই কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল ও আব্দুল কাদের ভুইয়া জুয়েলের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল শেষে সমাবেশে তিনি কথা বলেন। এ সময় রিজভী বলেন, ব্যাংক ডাকাতদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংক ভবনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে কেনা ইভিএম মেশিন অকেজো উল্লেখ করে এর সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। রাষ্ট্রশক্তি দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, পার্শ্ববর্তী দেশের উপর ভর করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। এই হরিলুটের সরকার, এই মহা দুর্নীতির সরকার, এই মহা চোরদের লালন পালনের সরকার। উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে গিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে। আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 2 বেঞ্চে বিচার কাজ চলবে। আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ তথ্য জানান। গত সপ্তাহে আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়। এর ফলে বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 8 জন বিচারপতি রয়েছেন। আপিল বিভাগে বিচারক সংকটের কারণে অনেকদিন থেকেই একটি বেঞ্চে বিচার কাজ চলছিল। পুরোদমে কার্যক্রম চলছে দাসেরকান্দি পয় শোধনাগারে। দাসেরকান্দি পয় শোধনাগারে পয় বর্জ্য পুড়িয়ে উৎপাদন করা হচ্ছে সিমেন্টের ফ্লাই অ্যাশ, আর নদীতে ফেলা হচ্ছে পরিষ্কার পানি। আরও 4টি পয় শোধনাগার নির্মাণের প্রস্তুতি নিয়েছে ঢাকা ওয়াসা। পাওয়ার চায়না চেনগুড় প্রতিনিধি দলের পরিদর্শন শেষে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, 5টি প্ল্যান বাস্তবায়ন হলে নগরবাসীর শতভাগ উন্নত ও টেকসই পয়সেবা নিশ্চিত হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জনবহুল শহর ঢাকার পয়বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা ছিল না ঢাকা ওয়াসার। অধিকাংশ বাসাবাড়ির পয়বর্জ্য সুয়ারেজ লাইনের মাধ্যমে সরাসরি যেত খাল এবং নদীতে। এতে দূষিত হতো খাল নদীর পানি। সেই পয়বর্জ্য ব্যবস্থাপনায় মাইল ফলক অর্জন করেছে ঢাকা ওয়াসা। দাসেরকান্দি পয় শোধনাগার প্রকল্পের মাধ্যমে দৈনিক 50 কোটি লিটার পয়বর্জ্য পরিশোধন করা হচ্ছে। এছাড়া পরিশোধনের মাধ্যমে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 45 টন ফ্লাই অ্যাশ। এরপর পরিশোধিত পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত পানি ফেলা হচ্ছে গজারিয়া খালে। ইফ্লুয়েন্ট ওয়াটার বের হচ্ছে, সেটা বালু নদীর ওয়াটার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করছে এবং এটা ডাউন স্ট্রিমে আমাদের যে সারুলিয়া ইনটেক পয়েন্ট আছে সায়দাবাদ ফেজ 1 এবং ফেজ 2-র জন্য, সেখানে আমরা র ওয়াটার যেটা নিচ্ছি সেটার কোয়ালিটিও অনেক ভালো হয়েছে। সরকারের মাস্টার প্ল্যানে ঢাকা মহানগরীকে 5টি ক্যাচমেন্টে বিভক্ত করা হয়েছে। 5টি প্ল্যান বাস্তবায়ন হলে নগরবাসীর শতভাগ উন্নত ও টেকসই পয়সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিওএস ট্রিটমেন্ট এবং স্লাশ ট্রিটমেন্ট দুইটা একত্র হচ্ছে, অর্থাৎ ইনসিনারেশন প্ল্যান্ট আছে এখানে এবং আমাদের পয় শোধনাগার এখানে আছে। 2 ভাগে ভাগ হয়, একটা হলো পানি হিসেবে যায়, আর একটা হলো কঠিন বা স্লাজ হিসেবে যায়। সেই স্লাজটা আমরা এখানে ট্রিটমেন্ট করে এবং ফাইনালি ইনসিনারেশন মানে পোড়াইয়া আমরা একেবারে ফাইনালি যেটা পাই সেটাকে বলা হলো ফ্লাই অ্যাশ। সেই ফ্লাই অ্যাশটা এখন বর্তমানে সিমেন্ট কোম্পানিরা নিচ্ছে এবং তাদের র ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করতেছে। দাসেরকান্দি পয় শোধনাগার চালু হওয়াতে সায়দাবাদ পানি শোধনাগার ফেজ 1 ও ফেজ 2 এর ইনটেক পয়েন্ট শীতলক্ষ্যা নদীরও পানির দূষণ কমে গেছে অনেক গুণ। দাসেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ঢাকা ওয়াসার একটি অন্যতম বড় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে সুয়ারেজের পানি থেকেও সুপেয় পানি উৎপাদন করা যায় তা দেখিয়ে দিয়েছে ঢাকা ওয়াসা। পরিবেশ বান্ধব এই ঢাকা ওয়াসার প্রকল্পটি ভবিষ্যতে সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। ভোর ৬টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং ৩ পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো টেম্পো চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস এসব এলাকায় ঢুকতে পারছে না। চুয়েটে শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। রাস্তায় নেমে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের। সকলের সম্মিলিত প্রচেষ্টাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহবুব। রাজধানীর কাওলায় নর্দার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বিজনেস ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে এখন তরুণদের সংখ্যা অনেক, তাদের কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে। এ সময় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ শিক্ষার্থীদের উন্নয়নের শেখরে পৌঁছাতে অন্যদের অনুলিপি না করে নিজস্ব পথ তৈরি করার আহ্বান জানান। বিজনেস ফেস্টিভ্যালে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। আমাদের এখানে আমাদের অ্যাডভান্টেজ হলো আজকে যারা আপনারা সামনে বসে আছেন, আপনারা এই দেশকে আরো অন্তত 50 বছর আপনারা দিতে পারবেন, যেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ আছে। কাজে সেই যে ওই সময়টার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিশ্বের অন্যান্য দেশগুলিকে আমাদেরকে কিন্তু সাফ করতে হবে। As we convene to celebrate this suite of innovations and entrepreneurship, let us reflect on the transformative power of ideas. Innovation is not merely a buzzword. It is the cornerstone of progress, a catalyst that propels nations toward on the path of development and prosperity. এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রখর খরতাপে এবার ঠাকুরগাঁওয়ে আম ও লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। বাগানগুলোতে সেচ ও নানা ধরনের বালাইনাশক স্প্রে করেও ফলের গুটি ধরে রাখতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি মোকাবেলায় মৌসুমি ফলের বাগানগুলোতে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। তীব্র তাপদাহে পড়ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জনজীবনের পাশাপাশি এর প্রভাব পড়েছে আম ও লিচুর ফলনে। পানি শূন্যতায় ঝরে পড়ছে জনপ্রিয় রসালো এই ফল দুটি। বাগানগুলোতে দিনরাত পানি দিয়েও ফলের গুটি পড়া ঠেকাতে পারছেন না কৃষকরা। এই ওদের তাপ কারণে মুকুল সব ঝরে গেছে, কুশি চলে যাচ্ছে, মরিচের কুশি চলছে, আমেরও কুশি চলছে। এবার ফল বেশি নাই। আমের ফলন নিজের ফলন নাই কইলেও চলে। আমাদের মুকুল ভালো ছিল, কিন্তু যে তাপ দেওয়া চলতেছে এর কারণে আমাদের একটু গুটিটা আটকে গেছে কম। ব্যবসায়ীরা বলছেন, আম লিচুর মুকুল দেখে চড়া দামে বাগান কিনে এবার লোকসানের আশঙ্কা করছেন তারা। বৃষ্টি না হওয়ায় কোনোভাবেই সুস্বাদু এই ফল দুটির গুটি ধরে রাখতে পারছেন না তারা। পরে বিছনা লাগছে, আমি প্রায় 14 লাখ টাকা কুমিল্লা থেকে নিয়ে আসলাম আড়ত থেকে। এখন ওদের টাকাতে পরিশোধ দিব এর মতো কোনো বুদ্ধি নেই। প্রতিদিন পানিতে এক বাগানের চাইতে 5 থেকে 7 টাকা প্রতিদিন খরচ হয়, তো পানিতে আমাদের ধ্বংস। এই পানি না হলে আমরা মরে যাবো। এবার ঠাকুরগাঁয়ে 3200 হেক্টর জমিতে আম এবং 281 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এ থেকে 44,000 মেট্রিক টন আম এবং 2000 মেট্রিক টন লিচু পাওয়ার লক্ষ্যমাত্রা জেলা কৃষি বিভাগের। আমাদের যে উঠান বৈঠক, দলীয় সভা, ব্যক্তিগত যোগাযোগ এবং কৃষক প্রশিক্ষণ, এই সবগুলো টুলস ব্যবহার করছি এবং আমরা কৃষকদেরকে তারা যেন নিয়মিত সেচ প্রদান করে সে বিষয়ে পরামর্শ প্রদানের কাজ চলমান রেখেছি। ঠাকুরগাঁয়ে গোলাপি, চায়না 3, বেদেনা জাতের লিচু এবং আম্রপালি, সূর্যপুরী, গোপালভোগ ও ল্যাংড়া জাতের এসব আম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর।
5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সেপ্টেম্বরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে স্বাগতিক দল, যদিও ফর্মটা ভালো যাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিদের। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-0-তে হোয়াইট ওয়াশ হয় টাইগ্রেসরা। এর আগে গত জুলাইয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় আসে ভারত। সেখানে একটিতে জয়ের অভিজ্ঞতা আছে লাল সবুজ দলের প্রতিনিধিদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। ল্যাটিন আমেরিকায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের নুরুজ্জামান স্বর্ণপদক জিতেছেন। চিনির ওভাল সিটির এঞ্জেল মরেন সিটি রেলিন স্টেডিয়ামে 3 দিনের IKU ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় 40 অর্ধ বয়স শ্রেণীর একক কাতা ইভেন্টে স্বাগতিক চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ইউরোপের ইতালি সহ মোট 15টি দেশের প্রতিযোগীকে হারিয়ে নুরুজ্জামান এই স্বর্ণজয়ের গৌরব অর্জন করেন। রূপা জেতেন চিলির ডেন্টি ডেলপিনো এবং ব্রোঞ্জ জয় করেন আর্জেন্টিনার আলসেন্সো এইডো। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। 2রা মের পর সারা দেশে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। খুলল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের মদদে ব্যাংক ডাকাত দুর্নীতিবাজরা দাপিয়ে বেড়াচ্ছে, অভিযোগ বিএনপির। এবং চুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।